নমস্কার। আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে শ্রী অরবিন্দের মতো কালজয়ী প্রতিভা এক পূর্ণাঙ্গ দর্শনের স্রষ্টা, যিনি ম্যাটার ও স্পিরিটের আদর্শ সমন্বয় করেছেন, যিনি জিনিয়াস অব দ্য ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অব দ্য ওয়েস্ট, তার এই কালজয়ী দৃষ্টিতে দেখা তার যে বিশ্ববিখ্যাত, মানুষ কি, কেন, কোথা হতে, কি জন্য, কোথায় তাকে যেতে হবে, এ বিষয়ে পৃথিবীর ইতিহাসে শ্রী অরবিন্দর যে অবদান, তৎসত্ত্বেও শ্রী অরবিন্দ বিষয়ে সাধারণ মানুষের মনে, এমনকি শিক্ষিত শ্রেণীর মধ্যে, প্রকৃতপক্ষে চিন্তাশীল এক শিক্ষিত শ্রেণীর মধ্যে, তারপরে আপামর জনসাধারণের মধ্যে কেন তার প্রাসঙ্গিকতার বিষয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে পরিচিতির ক্ষেত্রে। এ প্রশ্ন বারবার আসে এবং আরও আসে যারা শ্রী অরবিন্দকে নিয়ে কাজ করছেন বিভিন্ন কেন্দ্রে, বিশেষত বাংলায়, তাদের ভূমিকা এবং সেই ভূমিকাটি প্রয়োজনের নিরিখে, সময়ের নিরিখে, আজকের নিরিখে কতটা যুগোপযোগী তাদের ভূমিকা, সেগুলো আজকে সব প্রশ্নের মুখে, বড় প্রশ্নের মুখে। এবং ঠিক সেই কারণেই শ্রী অরবিন্দ বিষয়ে মানুষের মাঝখানে, মানুষের মধ্যে তার পরিচিতি প্রয়োজনের তুলনায় এতই কম যে সেটা এক শ্রেণীর মানুষের মধ্যে একটা বিরাট প্রশ্ন উঠেছে এই নিয়ে বহুদিন থেকেই। আজকে সেই প্রসঙ্গে তার দ্বিতীয় পর্ব। আসলে এই দ্বিতীয় পর্বে আমরা একটা আলোচনা করব দীর্ঘদিনের শ্রী অরবিন্দের বিষয় নিয়ে ভাবনা, চিন্তা, অল্প বিস্তর কাজ করার সুবাদে যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে তার নিরিখে একটা বিশ্লেষণ। সেটা হলো যে শ্রী অরবিন্দ কেন্দ্রগুলোর মূলত ভূমিকা কি হওয়া উচিত, যে কেন্দ্রগুলো সমাজের মাঝে বিভিন্ন অঞ্চলে অবস্থিত এবং যারা শ্রী অরবিন্দ কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই এসেছেন, যুক্ত হয়েছেন, সেই সব কর্মীরা বা ভক্তকর্মীরা বা সদস্যরা সার্বিকভাবে তাদের মধ্যে একটা প্রাথমিক প্রস্তুতি, যে প্রস্তুতি না থাকলে সমাজের বিভিন্ন সমস্যাকে যখন আমরা কনফ্রন্ট করি, তার মুখোমুখি হই, সেই সমস্যার প্রেক্ষিতে শ্রী অরবিন্দের কি প্রাসঙ্গিকতা, তার উত্তর আমরা যথাযথভাবে দিতে সক্ষম না। বহু ক্ষেত্রে গুটি কয়েক বক্তা আছেন, লেখক আছেন, তারা বিভিন্ন কেন্দ্রের অনুষ্ঠানে আহ্বান করলেই যান, বেশ কিছু লেখা প্রকাশিত হয়, কিন্তু প্রতিটি কেন্দ্রে, বিশেষ করে কেন্দ্রের দায়িত্বে যারা আছেন,
সেই অগ্রভাগে যারা থাকেন তাদের একটা বিশেষ প্রস্তুতি অন্তত থাকা দরকার। সেই প্রস্তুতিটা ভিতরের দিক থেকে তো বটেই, বাইরের দিক থেকেও, যে বাইরের যে সমস্যাগুলো শিক্ষায়, সংস্কৃতিতে, রাজনীতিতে, ব্যবসায়, বাণিজ্যে, মানবিক সম্পর্কে, দাম্পত্য জীবনে, মানব প্রকৃতির মধ্যে যে একটা ভীষণ রকম বৈপরীত্য, স্ববিরোধিতা, সেই ক্ষেত্রে একটা প্রাথমিক আত্মপ্রস্তুতি যে দরকার। প্রথমত শ্রী অরবিন্দ বলয়ে যারা কাজ করি, বিশেষত অগ্রভাগের যে সমস্ত কর্মীরা থাকেন শ্রী অরবিন্দ কেন্দ্রগুলিতে, তাদের জন্য একটা প্রাথমিক, বলবো যে দীর্ঘদিনের অভিজ্ঞতার নিরিখে আমার একটি বক্তব্য, যে শ্রী অরবিন্দের কাছে কেন আমরা আসব, কিসের টানে, কি জন্য, কোন কারণে, কোন প্রয়োজনে। এক একজন এক একটা ব্যক্তিগত প্রয়োজনে আসেন, কিন্তু একটা সার্বিক দৃষ্টিভঙ্গির নিরিখে যদি এ প্রশ্ন তোলা হয়, তাহলে যে মূল জিনিসটি প্রথমেই আসবে তা হল শ্রী অরবিন্দ পৃথিবীর সামনে যে জিনিসটা তুলে ধরেছেন, যে মানুষ হচ্ছে একটা বিবর্তনশীল জীব, সে প্রকৃতিতে এখনো পশুত্বে আছে, আর কখনো কখনো সে মনুষ্যত্বে থাকে, আর অতি ব্যতিক্রমী পরিস্থিতিতে, সময়ে সে ঊর্ধ্ব চেতনায় থাকে। কিন্তু সাধারণ জীবনে মানুষ এই যে পশু প্রকৃতি, এই পশু প্রকৃতিকে আগে চিহ্নিত করা, অর্থাৎ মানুষের মন, মানুষের প্রাণ, মানুষের দেহ, তার প্রত্যেকটিরই যে একটা সত্তা এবং তার যে একটা চেতনা আছে, সেই চেতনাগুলো সাধারণত তার যে নিম্ন চেতনার লক্ষণগুলো কি কি, সেই বিষয়ে একটি সম্যক ধারণা, অর্থাৎ আমি ব্যক্তি হিসাবে যে একটা সাধারণ মানুষ, আমার একটি সাধারণ প্রাণ, সাধারণ মন, সাধারণ দেহ চেতনার বশবর্তী হয়ে যে জীবনযাপন করি, যেটাকে বলা হয় অপরা প্রকৃতি, নিম্ন প্রকৃতি, সেগুলোকে আগে চিহ্নিত করা নিজের মধ্যে শ্রী অরবিন্দের অভিজ্ঞতার নিরিখে, শিক্ষার নিরিখে, তার উপলব্ধির নিরিখে, এবং সে বিষয়ে সম্যক একটা পারসেপশনগত ক্ল্যারিটি, ধারণাগত স্বচ্ছতা যা তিনি লিখেছেন, এবং তার নিরিখে নিজের অবস্থান থেকে জানা। তারপরের পদক্ষেপ হচ্ছে যে প্রতিদিনের জীবনের কর্মে, ব্যক্তিগত জীবনের কর্মে, সামাজিক জীবনের কর্মে, জীবনের প্রেক্ষিতে এই প্রকৃতির অধ্যয়ন হচ্ছে কি না সেইটা আত্মনিরীক্ষণ করা, এবং সেটা কি করে হবে তার জন্য যে শ্রী অরবিন্দ যে বিপুল তার যে লেখনী এ বিষয়ে আছে, যে হাউ টু এলিভেট ওয়ানসেলফ, কি করে একটা উত্তরণ হবে নিম্ন প্রাণ, নিম্ন দেহ এবং নিম্ন সাধারণ মনোচেতনা থেকে ঊর্ধ্বতর চেতনার স্তরগুলিতে, এবং সেগুলোর সম্বন্ধে একটা ধারণাগত স্বচ্ছতা, এবং তাই নিয়ে নিজের প্রতিদিনের ব্যক্তিগত জীবনে পরিধির মধ্যে তাকে পর্যবেক্ষণ করা, যে আমার প্রাণ, আমার মন, আমার দেহ চেতনা কোন অবস্থায় আছে, কিভাবে সে কাজ করছে, সে তার প্রকাশ কি, এবং তাকে প্রতিনিয়ত নিরীক্ষণ করার মাধ্যমে তার উত্তরণের জন্য একটা নিরন্তর সাধনা বা অনুশীলন, এবং সেটা হচ্ছে প্রথম কাজ, এবং সেটা ব্যক্তিগত
জীবনে প্রথমে, তারপরে সেটা গোষ্ঠীগত জীবনে, অর্থাৎ যারা শ্রী অরবিন্দকে কেন্দ্র করে কাজ করবেন, শ্রী অরবিন্দ কর্মধারা, তাদের একটা গোষ্ঠীগত, সেই যে কালেকটিভ, তার মধ্যে একটা উত্তরণ, এবং সেটা সংঘগত জীবনের মধ্যে প্রথমে ধরা পড়বে। সেই গোষ্ঠীগত একটা কালেকটিভ কনসাসনেসের মধ্যে ধরা পড়বে কি করে? প্রতিটি কাজের মধ্য দিয়ে, প্রতিটি সিদ্ধান্তের মধ্য দিয়ে, এবং পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে। এবং এই যে আমরা কাজগুলো করি বিভিন্ন কর্মসূচি নেই, সে কর্মসূচির মধ্যে নিজেকে কিভাবে প্রকাশ করছি, এবং সেই প্রতি মুহূর্তে নিজেকে সেই কোষ্ঠী পাথরে যাচাই করে আত্মনিরীক্ষণ করা, এবং নিজের মধ্যে কোথায় অহং, কোথায় অজ্ঞানতা, কোথায় মতান্ধতা, কোথায় স্বার্থপরতা, কোথায় ক্ষুদ্রতা, এসব প্রতি মুহূর্তে এটাকে আমরা বলবো একটি সাধনা। এবং এই ব্যক্তিগত সাধনা বা অনুশীলন একটা সংখ্যক শ্রী অরবিন্দ বলয় কেন্দ্রগুলির মধ্যে যদি এই কাজটার উপর অধিক গুরুত্ব না দেওয়া হয়, তাহলে এই কর্মী বা নেতৃস্থানীয় যারা আছেন তারা কিন্তু সমাজে কিন্তু পুরোধা হতে পারবেন না। অর্থাৎ সমাজকে পথ দেখানোর জন্য যে ধরনের দৃষ্টান্ত হওয়া দরকার সেক্ষেত্রে ব্যর্থ। এবং তারপরে হচ্ছে ব্যক্তিগত জীবনের যে চাহিদা, যে আসক্তি, সেগুলোকে উজিয়ে গিয়ে ব্যক্তিগত জীবনকে এবং আমাদের সাংসারিক জীবনকে সামাজিক এবং রাষ্ট্রিক জীবনের সাথে কোথাও একটা সমন্বয় করতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে আমরা নিজের বলয়ে যে আমরা শ্রী অরবিন্দ নিয়ে চর্চা করি বা ক্ষুদ্র একটা সীমাবদ্ধ পরিধির মধ্যে আংশিক কাজ, তাৎক্ষণিক কাজ, কিছু আনুষ্ঠানিক কাজ করি, তারপরে যে নিরন্তর প্রতিদিন ব্যক্তিগত জীবন, গোষ্ঠীগত জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রিক জীবনের মধ্যে কোথাও একটা সামঞ্জস্য, একটা সংহতি, সেটার জন্য যে একটা রসায়ন, নিজের জীবনকে সেইভাবে সংগঠিত করা, পুনর্গঠিত করা, সুব্যবস্থিত করা, যে আমার জীবন শুধু আমার জন্যই নয়, আমার সংসারের জন্যই শুধু নয়, আমার জীবন এই বিশ্বগত যে জীবন, তারই একটা কোনো না কোনো ভূমিকা পালনের আমার দায়িত্ব আছে, সে যত ক্ষুদ্রই হোক আর যতটাই হোক। এবং সেটা নিজের আস্পৃহা, নিজের হয়ে ওঠা, নিজের মধ্যে সেই বলিষ্ঠতা, নিজের মধ্যে আত্মবিশ্বাস এবং দৈব শক্তির প্রতি, শ্রী অরবিন্দের প্রতি, মায়ের প্রতি সেই নির্ভরতা, তার উপর নির্ভর করে। সুতরাং এই দিকগুলো যদি প্রধানত ডমিনেন্ট ফ্যাক্টর না হয় শ্রী অরবিন্দ কেন্দ্রগুলির মধ্যে, শ্রী অরবিন্দের যে যারা সামনের সারিতে, যারা কেন্দ্রের, যারা প্রথম সারিতে থাকেন তাদের মধ্যে এবং তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে, তাহলে যদি না হয়, তাহলে আমাদের বাইরের সমাজ, বাইরের মানুষকে দোষ দিয়ে লাভ নেই। তার কারণ আপনি আচরি ধর্ম পরের শেখায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সচেতন হতে হবে। আর আজকের যে মানুষের সামনে যে সমস্যা, সেই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে হবে। মৌলিক সমস্যাগুলো কি কি, প্রাথমিক স্তরের মানুষের নিজের মধ্যেকার যে সমস্যা এবং বাইরের সমস্যা, সেগুলোকে আইডেন্টিফাই করে, চিহ্নিত করে, সহজভাবে সাধারণের বোধগম্য করে কিছু সুলভ সংস্করণের, কিছু বিষয়ভিত্তিক ছোট ছোট পুস্তিকা, যা আজকের সাধারণ মানুষের সামনে বোধগম্য এবং আকর্ষণীয় হয়। সেই কাজটি কিন্তু প্রয়োজনের তুলনায় সত্যি অবহেলিত সামগ্রিকভাবে প্রকাশনার ক্ষেত্রে।
শ্রী অরবিন্দের 150 বছর হয়ে গেল। এই 150 বছর উপলক্ষেও যারা প্রকাশনা নিয়ে বিশেষত কাজ করেন তাদের দিক থেকে এই দিকটার প্রতি গুরুত্ব পায়নি। সার্বিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, প্রয়োজন ছিল অন্তত একটা সিরিজ অফ বুকলেট আজকের প্রেক্ষিতে, আজকের পরিস্থিতিতে, আজকের জটিল এই বিশ্ব পরিস্থিতিতে, বিশেষ করে ভারতবর্ষের প্রেক্ষিতে তো বটেই, বাংলার প্রেক্ষিতে আরও বিশেষত, টপিক ওয়াইজ ছোট ছোট পুস্তিকা, যেটা মাসের কাছে যাবে, যেটা মানুষের কাছে গেলে তার ভাষা, তার ব্যঞ্জনা, তার উপস্থাপনা যেন আকর্ষণ, সেটি একদম অভাব থেকে গেছে। একটা বিশেষ ভক্ত বলয়ের জন্য কিছু আছে, নিশ্চয়ই বই সংকলন এবং ছোট ছোট বই আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে অ্যাপ্রোচেবল, অ্যাক্সেসেবল তেমন কিন্তু সুলভ সংস্করণের ছোট ছোট কোনো পুস্তিকা নেই। এবং নতুন করে আজকে ভাবতে হবে, যদি বাংলায় বিশেষত পশ্চিমবঙ্গে যদি শ্রী অরবিন্দের চিন্তাধারা, শ্রীমায়ের চিন্তাধারা যদি সাধারণের মধ্যে যেতে হয়, তাহলে কিন্তু এই প্রকাশনা জরুরি। এই প্রকাশনা জরুরি, এবং এই প্রকাশনার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ঘাটতি রয়ে গেছে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার নিরিখে, এটা আমি বলতে পারি। সেই দিকটা অবহেলিত। অনেক বই বেরিয়েছে মোটা মোটা এবং ভক্ত বলয়ের জন্য, কিন্তু সাধারণ মানুষের জন্য যে টপিক, যে বিষয়ের উপর ছোট ছোট মানে সুলভ সংস্করণের পুস্তিকা দরকার, সেটা নিয়ে আজকে ভাবতে হবে। আজ থেকে 2-3 বছরের প্রস্তুতি নিয়ে যে এইরকম বিষয়ভিত্তিক প্রকাশনা, অন্তত একটা সিরিজ অফ বুকলেটস, যারা প্রকাশনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা ভাববেন। যদি তারা না ভাবেন, তাহলে অন্তত একটা ইউনিট গড়ে তুলতে হবে বাংলার প্রকাশনার ক্ষেত্রে, যে আগামী 2-3 বছরের মধ্যে জন্য এই প্রকাশনা কাজটি সম্পাদিত হতে পারে এবং প্রকাশিত হতে পারে, যাতে আমরা পৌঁছতে পারি সাধারণ মানুষের কাছে সেই সব বক্তব্য নিয়ে যে শ্রী অরবিন্দ এবং শ্রীমা কতখানি প্রাসঙ্গিক। যদি এটা না পারি, এই কিছু কিছু ছোট ছোট বক্তৃতা কেন্দ্রভিত্তিক বা গুগল মিট, এগুলো নিশ্চয়ই প্রয়োজনীয়, কিন্তু এগুলো কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে পারবে না মানুষের কাছে। এবং সেই পর্যায়ে পৌঁছতে হলে আজকে কিন্তু এই ধরনের প্রকাশনা জরুরি, এবং এটা একটা বিশেষ অভাব রয়েছে। এবং আমাদের কার্যটা, আমাদের কর্মধারার একটা প্রধানত প্রবণতা, বিশেষত বাংলায়, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনুষ্ঠান কেন্দ্রিক, যথার্থ অর্থে কর্মকেন্দ্রিক নয়। একটা বিরাট ঘাটতি, এবং এই মোড় থেকে আমাদের বেরোতে হবে। এবং তার জন্য যারা নতুন আসবেন, নতুন প্রজন্ম আসবেন, তাদের সামনে যারা সামনে অগ্রজরা থাকবেন কেন্দ্রের, তাদের কিন্তু বিশেষ দায়িত্ব তাদের সেই দিকটাকে এনকারেজ করা, এবং সেই বিষয়গুলো না হলে কেন্দ্রের একটা অবয়ব, সুন্দর একটা অবয়ব তৈরি হলো, সেই অবয়ব কিন্তু যথেষ্ট নয়, সেই চেহারা কিন্তু যথেষ্ট নয়। একটা কেন্দ্রের সমাজের তার অবস্থানগত দিক থেকে তার সার্থকতা হচ্ছে সেই আশপাশের অঞ্চল কতটা সেই কেন্দ্রের যে সামনে যে লক্ষ্য এবং আদর্শ শ্রী অরবিন্দ এবং মা, সেই বিষয়ে মানুষের কাছে কতটা যাচ্ছে বা যাওয়ার নিরন্তর চেষ্টা চলছে, সেইটির উপর যথাযথ গুরুত্ব, প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা। নাহলে সেই একই বলয়, একই মুখ, একই সেই ঘেরাটোপ হয়ে যাচ্ছে। এই জিনিস কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, এর একটা পরিবর্তন হওয়া দরকার। না হলে শ্রী অরবিন্দ কর্মধারা পশ্চিম বাংলায়, শ্রী অরবিন্দের কাজ কিন্তু মানুষের কাছে পৌঁছবে না, এবং যা হয়নি এতকাল সেই ধারাবাহিকতাই চলবে। এটার ব্রেকথ্রু প্রয়োজন, এটা আজকে ভাবতে হবে নতুন করে। যদি আমাদের কোনো দায়বদ্ধতা থাকে,
কর্মী হিসাবে, সংগঠক হিসাবে। এইটুকুই আজকে আমি বলবো। নমস্কার, ভালো থাকবেন সবাই।